আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমরা পড়াতে যাচ্ছি নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, তা হলো টেক কোশ্চেন, যা খুব সহজে আমরা 5 নাম্বার অর্জন করতে পারি। তো শুরু করা যাক টেক কোশ্চেন। টেক কোশ্চেন মূলত হলো কোনো বিবৃতির পরে সম্বন্ধসূচক কোনো প্রশ্ন করাকে টেক কোশ্চেন বলে। আর আমরা টেক কোশ্চেন করতে হলে অবশ্যই আমাদের জানতে হবে অক্সিলারি ভার্ব সম্পর্কে। আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব হলো কয়েক প্রকার হয়, যেমন বি ভার্ব আছে, বি ভার্ব 5টি: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপরে আছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। এই ভার্বগুলো ছাড়াও আরো কিছু ভার্ব আছে মডাল ভার্ব, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। আমরা এখানে দেখতেছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে, এই অক্সিলারি ভার্বগুলো ছাড়াও আরো কিছু অক্সিলারি ভার্ব আছে, কিন্তু আমরা টেক কোশ্চেন করার সময় শুধু এই অক্সিলারি ভার্বগুলোই কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমরা এই অক্সিলারি ভার্বগুলো দেখি। প্রথমে আমরা লিখলাম বি ভার্ব। বি ভার্ব হলো 5টি: এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপর হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হলো 3টি: হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপর হলো ডু ভার্ব। ডু ভার্ব 3টি: ডু, ডাজ এবং ডিড। তারপর আছে মডাল ভার্ব: ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। এখন শুধু এই অক্সিলারি ভার্বগুলো জানলে চলবে না, আমাদের জানতে হবে এগুলোর নেগেটিভ ফর্ম, কিভাবে নেগেটিভ করতে হয়। তো আমরা এখন শিখবো কিভাবে অক্সিলারি ভার্বগুলো নেগেটিভ করতে হয়। তো অক্সিলারি নেগেটিভ করতে হলে আমাদের আমরা প্রথমে একটা স্টপ করি। হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মডাল ভার্ব, এই প্রত্যেকটা ভার্বের নেগেটিভ ফর্ম আছে। যেমন আমরা এখানে দেখতেছি এম নট। এম নট এর নেগেটিভ ফর্ম হলো, এম নট এর নেগেটিভ ফর্ম হলো এন্ড অথবা আরেন্ট। আর ইজ নট এর হলো ইজেন্ট। তো মোটামুটি এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে, 4টা অক্সিলারি ভার্ব ব্যতীত বাকি সবগুলো একই নিয়মে হয়। 4টা হলো এম নট এর হলো এন্ড অথবা আরেন্ট লেখা যায়। তারপরে ক্যান নট, আমরা এখানে দেখতেছি ক্যান, ক্যানের শেষে একটা এন আছে এবং নটের একটা এন, তাহলে আমরা এখানে 2টা এন হওয়ার কথা, কিন্তু এখানে একটা এন হবে, এটা ব্যতিক্রম। তারপরে শ্যাল নট, এটা শান্ট হবে। উইল নট, উন্ট হবে। এই 4টা ব্যতিক্রম আছে। এই 4টা ছাড়া বাকি যেই অক্সিলারি ভার্বগুলো আছে, সেই অক্সিলারি ভার্বগুলো নেগেটিভ করতে আমরা প্রথমে, যেমন আমি একটা দিয়ে বুঝাই, যেমন ইজ নট। এই ইজ নট এর নেগেটিভ করতে হলে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব লিখবো, এখানে নটের এনটা লিখবো, এখন উ কেটে দিয়ে উপরে একটা কমা লিখবো, তারপরে টি দেবো, ইজেন। সো আমরা বুঝতে পারলাম এখানে যে 4টা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলা একই নিয়ম। স্টপ। যে অক্সিলারি ভার্ব এবং কিভাবে অক্সিলারি ভার্বের নেগেটিভ ফর্মটা শিখতে হয়, তার মাঝে আমার আরেকটা কথা আছে, যে জিনিসটা হলো আমাদের টেক কোশ্চেন করতে হলে অবশ্যই প্রনাউন সম্পর্কে জানতে হবে। এই ধরনের প্রনাউন আমরা সবাই জানি, তারপর আমি বলে রাখি যে প্রনাউন বলতে কোনো পুরুষের পরিবর্তে আমরা হি ব্যবহার করব, মহিলার পরিবর্তে শি ব্যবহার করব। আর কোনো বস্তু আসলে বস্তুর পরিবর্তে, বস্তুর যদি সিঙ্গুলার হয় তাহলে ইট ব্যবহার করব, আর প্লুরাল হলে ব্যক্তি কিংবা বস্তুর ক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। তো আমরা এখন একটা এক্সাম্পল করতেছি, হি ইজ এ গুড বয়। এটাকে টেক কোশ্চেন করব। সো এটাকে টেক কোশ্চেন করতে হলে আমরা প্রথমে দেখতেছি এই সেন্টেন্সের মধ্যে একটা অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব ইজ। তো এটাকে টেক কোশ্চেন করার সময় এই অক্সিলারি ভার্বটাকে আমরা সেন্টেন্সের শেষে নিয়ে যাব, ইজ। তারপরে এই সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ পজিটিভ। আমরা জানি টেক কোশ্চেনে পজিটিভ থাকলে এটাকে নেগেটিভ করতে হয়, আর নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয়। যারা পজিটিভ নেগেটিভ না বুঝি তাদের জন্য সহজ হলো
যদি সেন্টেন্সটা এখানে কোনো নট যুক্ত কোনো নো অথবা নট যুক্ত কোনো সেন্টেন্স থাকে তো এটা বাদ যাবে, আর নট না থাকলে আমরা নট ব্যবহার করতে হবে। কিন্তু টেক কোশ্চেনের ক্ষেত্রে সরাসরি নট ব্যবহার না করে নটের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে। যেহেতু এখানে নট নাই, আমরা এখানে কি লিখবো? ইজেন্ট, ইজেন্ট। আর এখানে প্রনাউনটা লিখতে হবে, প্রনাউন এখানে হি আছে, আমরা হি লিখবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর আমরা আরেকটা এক্সাম্পল দেখি, রহিম was not present। এটাকে টেক কোশ্চেন করার সময় আমরা দেখতেছি এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে was। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব was আছে, আমরা এটাকে শেষে নিয়ে যাব, তাহলে was লিখবো। আর এখানে দেখতেছি was এর সাথে নট আছে, যেহেতু নট আছে আমরা আর নট ব্যবহার করতে হবে না, নট বাদ যাবে। নট বাদ গেলে এখানে নট লিখতে হবে না। তারপরে সে রহিম। অনেকে হয়তো এখানে আমরা যেহেতু হি আছে আমরা এখানে সরাসরি হি লিখছি, অনেকে আবার রহিম আছে রহিম লিখতে পারি, কিন্তু না, রহিম লেখা যাবে না। যে সাবজেক্ট আছে আমরা, আর এখানে যদি কোনো মহিলা থাকতো মহিলার পরিবর্তে আমরা সি লিখতাম, রহিমের পরিবর্তে আমরা কি লিখবো? হি। এবং শেষে প্রশ্নবোধক। আমরা টেক কোশ্চেন করতে হলে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ টেক কোশ্চেন হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা পার্ট। তারপর আমরা যদি আরো দেখি, I am a student, এটাকে টেক কোশ্চেন করলে এই এম নট একটা ব্যতিক্রম, এটা পরীক্ষার জন্য খুবই কমন, বিভিন্ন পরীক্ষায় এটা আসে। এম নট এর সংক্ষিপ্ত ফর্ম, এম নট থাকলে কি হয়? আর নট হয়। এম থাকলে আর এন, তো আমরা এখানে আর এন লিখলাম, আর এখানে আছে কি আই, আমরা আই লিখলাম। তো আশা করি যে টেক কোশ্চেনের যে প্রাথমিক যে ধারণাটা সবাই বুঝতে পারছি। আসে যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, যেমন আমরা একটা এক্সাম্পল দেখলে, কামাল প্লেস ক্রিকেট, এই সেন্টেন্সটাকে আমরা টেক কোশ্চেন রূপান্তরিত করলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না ওই সেন্টেন্সটাকে আমরা টেক কোশ্চেন করার সময় তিনটা ভার্বের সাহায্য নিতে পারি। একটা হলো ডু নট, তারপর ডু, ডাজ এবং ডিড। এই তিনটা ব্যবহার তিন ধরনের। আমরা ডু এবং ডাজ এই দুইটা ব্যবহার করব কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, আর ডিড ব্যবহার করব পাস্ট টেন্সে। সো ডু ডাজ কিভাবে ব্যবহার করব? যখন আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে এখানে কি আছে? এস আছে। ভার্বের সাথে যখন আমরা এস দেখবো, এস থাকলে আমরা ডাজেন্ট ব্যবহার করব, ডাজেন্ট। আর সো ডাজেন্ট আর কামালের পরিবর্তে আমরা কি লিখবো? হি লিখবো। তারপরে যদি এমন হয় দ্য বয় কিল দ্য বার্ড, তো এই সেন্টেন্সে আমরা দেখতেছি এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নাই, তা আমরা ডু ডাজ ডিড এই তিনটার ব্যবহার করব। দেখতেছি এখানে ডি বাই ডি যুক্ত আছে, আমরা ডি বাই ডি যুক্ত থাকলে ডিড নট ব্যবহার করব, অর্থাৎ ডিডেন্ট হবে। ডিডেন্ট লেখার পরে যেহেতু দা বয় একটি ছেলেকে নির্দেশ করছে, তার পরিবর্তে আমরা কি লিখবো? হি। তাহলে আমরা দেখতে পেতেছি যে যে সেন্টেন্সে অক্সিলারি ভার্বগুলো না থাকে সেই সেন্টেন্সে ডু নট, ডাজ নট এবং ডিড নট ব্যবহার করি। ডাজ ব্যবহার করি যখন এস বাই এস থাকবে ভার্বের সাথে, ডিড ব্যবহার করে যখন ডি বাই ডি যুক্ত থাকে, আর ডু যখন কোনো কিছুই থাকবে না। যদি আমরা বলি স্টুডেন্টস প্লে ফুটবল, এখানে যে ভার্বটা আছে প্লে, এখানে এস বাই এস যুক্ত নাই, এটা এস বাই এস যুক্ত নাই বা ডি বাই ডি কোনো যুক্ত নাই। যদি একটা বেস ফর্ম থাকে তাহলে আমরা ডু নট ইউজ করব। এখানে এখন আমরা যে দুইটা রুলস পড়াবো তা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষার মধ্যে আসে। তা হলো the books with writer contain great novel
থটস এন্ড আইডিয়া। তো এই সেন্টেন্সটাকে আমরা টেক কোশ্চেন করতে হলে যা করতে হবে আমরা দেখতেছি এখানে এস বাই এস আছে, কিন্তু অনেকে জানে না কোথায় এস বাই এস থাকলে ডাজ ব্যবহার করতে হবে, কোথায় এস বাই এস থাকলে ডোন্ট ব্যবহার করতে হবে। এখানে যে এস বাই এস আছে এটা একটা ভার্ব না, এটা একটা নাউন, আর এখানে মূলত ভার্ব হলো কন্টেন্ট। কন্টেন্ট এই কারণে ভার্ব, আর এই কারণে রাইটার্সটা নাউন না, কারণ হলো আমরা দেখতেছি এই রাইটার্স এর পূর্বে একটা প্রিপোজিশন আছে। তাদের প্রিপোজিশন খুব সহজ, উইথ আছে, ইন, টু, বাই, ফর ইত্যাদি ইত্যাদি এই ধরনের যে প্রিপোজিশন গুলো আছে। তো এখানে উইথ একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সাধারণত কি বসে না, কখনো ভার্ব বসে না, প্রিপোজিশনের পরে কি বসে, নাউন। তো আমরা বুঝতেছি প্রিপোজিশনের পরে একটা নাউন, নাউনের সাথে এস বাই এস তাহলে ডাজেন্ট বসে না, মূলত ভার্বের সাথে এস বাই এস তাহলে ডাজেন্ট বসে। তো এখানে ভার্ব হইছে কি, এখানে ভার্ব হলো কন্টেন্ট। সো আমরা যেহেতু কন্টেন্ট এখানে ভার্ব আছে, কন্টেন্টের সাথে কোনো কিছু নাই, আমরা টেক কোশ্চেন করার সময় আমরা যেহেতু প্রিপোজিশন আছে আমরা কি লিখবো না, প্রিপোজিশনের পরে ভার্ব না, এটার সাথে যদি এস বা ইয়েস আছে এখানে আমরা ডাজ লিখতে পারবো না, ভার্ব কোনটা, কন্টেন্ট। আর যদি প্রশ্ন করতে হয় যে এখানে রাইটার্স এ ভার্ব না কেন, কারণ রাইটার পূর্বে কি আছে, প্রিপোজিশন আছে। তো ভার্ব কোনটা, ভার্ব হলো কন্টেন্ট, আর ভার্বের সাথে কোনো কিছুই নাই, ফাঁকা, যেহেতু কোনো কিছু নাই ডু এর সাথে। আর আরেকটা জিনিস আমরা জানতে হবে, ডু একটা কোন ভার্ব, প্লুরাল ভার্ব। যখন আমরা ভার্বটা আইডেন্টিফাই করবো ভার্বটা প্লুরালে আছে, তখন অটোমেটিক আমাদের যে সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। এটা একটা টেকনিক, যে টেকনিক দিয়ে আমরা দুইটা শিখতে হয় না, একটা শিখলে দুইটা হয়ে যায়। যখন ভার্বটা প্লুরাল হবে সাবজেক্ট অটোমেটিক কি হবে, প্লুরাল হবে। তো আমরা বুঝতে পারলাম যে শুধু এস বা কোন ওয়ার্ডের সাথে এস বা এস যুক্ত থাকলে তার সাথে ডাজেন্ট বসে না, মূলত দেখতে হবে কি ভার্ব নাকি নাউন, ঠিক আছে। আর যদি কোনো ওয়ার্ডের পূর্বে প্রিপোজিশন থাকে এটা সচরাচর হয় না, ভার্ব হয় না, এটা একটা নাউন। এই কারণে এখানে কন্টেন্ট ভার্ব, আর কন্টেন্টে কোনো কিছু নাই, ডন্ট পড়ছে, আর ডন্টের সাথে এখানে আমরা দেখতেছি দা বুকস। দুইটা সিস্টেমে আমরা এখানে দেয়া ব্যবহার করতে পারি, যেহেতু দা বুকস, বুকস একটা প্লুরাল একটা নাউন, সেক্ষেত্রে দেয়া ব্যবহার করতে পারি। আর দ্বিতীয় হলো যেহেতু এখানে ডন্ট আছে একটা প্লুরাল ভার্ব, সেহেতু আমরা প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্ট ব্যবহার করব। আশা করি সবাই বুঝতে পারছো। স্টপ স্টপ। এখন আমরা শিখবো একটি গুরুত্বপূর্ণ নিয়ম, যে নিয়মটা আমাদের পরীক্ষায় বারবার বারবার ঘুরে ফিরে আসে। যে নিয়মটা তা হলো ওয়ান যুক্ত, ওয়ান অথবা বডি যুক্ত যে শব্দগুলা থাকে, এই শব্দগুলা থাকলে কি হয়, এই শব্দগুলা থাকলে আমরা এই শব্দগুলা কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকলে এগুলোর পরিবর্তে আমরা প্রনাউন দে লিখতে হয়। যেমন আমরা বলতে পারি এভরিওয়ান, সো এভরিওয়ান এর পরিবর্তে কি হয়, দে হয়। অথবা এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে ওয়ান যুক্ত এবং বডি যুক্ত যে শব্দগুলো আছে এগুলো থাকলে প্রনাউনটা দেয়া বসবে। এখানে আমরা একটা শর্টকাট টেকনিক্স আছে, যে টেকনিক দিয়ে আমরা সহজে মনে রাখতে পারি। কেউ আবার এটাকে নেগেটিভ ভাবে নেবেন না। লেখা আছে সানি ওয়ানের বডিতে দে বসে, ঠিক আছে। তো এখানে যে এস আছে, এখানে সানি যে নামটা লিখলাম, প্রত্যেক নামের প্রত্যেকটা লেটারে এক একটা অর্থ আছে, এক একটা ওয়ার্ড আছে। যেমন এস দেওয়া হলো সাম, সামের সাথে আমরা ওয়ান যুক্ত করলে হয় সামওয়ান। তারপরে এ আছে, এ দেওয়া হয় এনি, এনির সাথে ওয়ান যুক্ত করলে হয় এনিওয়ান। তারপরে নো আছে, নোয়ার সাথে ওয়ান যুক্ত করলে হয় নোয়ান। ইয়ে আছে, ইয়ের সাথে এভরি, এভরির সাথে ওয়ান যুক্ত করলে এভরিওয়ান। ঠিক কিভাবে সামবডি, এনিবডি, নোবডি এবং এভরিবডি হয়, ঠিক আছে। এই চারটা, এখানে যে আটটা ওয়ার্ড আছে, এই আটটা ওয়ার্ডের প্রনাউন আমরা কি লিখবো, দে লিখবো, দে বসাবো, দে বসে। কিন্তু মজার বিষয় হলো এখানে যখন আমরা টেক কোশ্চেনটা করতে যাই তখন এখানে যে সাবজেক্ট এবং ভার্ব এটা একটু প্রবলেম হয়। যেমন আমরা একটা এক্সাম্পল লিখি, এভরিবডি, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এখন যে আমরা টেক কোশ্চেনে লিখতেছি এখানে যে ভার্বটা আছে, ভার্বটা হলো সিঙ্গুলার, ভার্বের সাথে এস আছে। তো আমরা জানি এস থাকলে কি হয়, ডাজ লিখতে হয়, অবশ্যই ডাজ লিখতে হবে। কিন্তু আবার আমরা বলছি যে বডি যুক্ত, ওয়ান যুক্ত শব্দ থাকলে দে ব্যবহার করতে হয়। এখন কি হবে, এটা কিভাবে করতে হয়? সো এটা করতে হলে আমাদের প্রথম প্রাধান্য দিতে হবে সাবজেক্টটাকে, কারণ
সাবজেক্ট হলো একটা সেন্টেন্সের প্রধান অংশ, সাবজেক্টের পরে প্রাধান্য পাবে কি ভার্ব। তো যেহেতু এখানে বডি আছে, বডির পরিবর্তে আমরা কি লিখবো, বডির পরিবর্তে দে লিখবো। আর এখানে ডাজ লাইক আছে, লাইকের সাথে ডাজ বসার কথা, কিন্তু যেহেতু সাবজেক্টটা প্লুরাল, যদিও এখানে ডাজ বসার কথা, এখানে ডাজ না বসে সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করতে যাইয়া এখানে ডাজ না বসে এখানে ডোন্ট ব্যবহার করতে হবে, ডোন্ট দে। তো যারা এই ধরনের প্রবলেম, অনেকে আমরা এভরিওয়ান এভরিবডি যেহেতু পরীক্ষায় বারবার আসে, এটা খুবই কমন। যারা এগুলো বুঝি না তাদের জন্য আমার একটা একটা নিয়ম আছে, নিয়ম বলে একটা টেকনিক আছে, যে যে টেকনিক অবলম্বন করে আমরা এতগুলা গ্রামারের নিয়ম না রাখা সহজে পারবো। তা হলো এ বডি এবং ওয়ান যুক্ত শব্দের ক্ষেত্রে যদি ইজ থাকে এটা আর হয়ে যায়, যদি ওয়াজ থাকে এটা ওয়ার হয়ে যায়, যদি হ্যাজ থাকে হ্যাভ হয়ে যায়। আর যে বার্ব, এই বার্বের সাথে যখন আমরা এস অথবা ইয়েস থাকে, ডাজ হওয়ার কথা, কিন্তু ডাজ ব্যবহার না করে আমরা এখানে ডু ব্যবহার করতে হবে, এখানে ডু ব্যবহার করতে হবে। এই যে চারটা ভার্ব আছে, মূলত এই চারটা ভার্ব যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে আমাদের বিভিন্ন যে টেন্সের যে একটা পেঁচাল আছে, ওই টেন্সের পেঁচাল যাইতে হবে না। যেমন আমরা একটা এক্সাম্পল লিখি, ইজ প্রেজেন্ট। তো এখানে আমরা আগে লিখে দিছি যে ইজ তাহলে কোন সময়, ওই যে একটা আমি যে নায়িকার নাম বলছিলাম যে সানি ওয়ান, ওই সানি ওয়ানের যে অর্থ বহন করে আটটা ইন্ডিফিনিট, আটটা যে শব্দ গ্রহণ করে, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, বা সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, এই ধরনের শব্দগুলো কোনো সেন্টেন্সে থাকলে আমরা অটোমেটিক কি করে, শুধু চারটা জিনিস মাথায় রাখবো। চারটা মাথায় রাখলে আমাদের পরীক্ষা একটা কমন পড়বে। কি হয়, ইজ থাকলে কি হয়ে যাবে, আর হয়ে যাবে, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যাবে, এবং হ্যাজ থাকলে হ্যাভ হবে, ভার্বের সাথে এস বেস থাকলে ভার্বের সাথে ডিভাইডি হয়ে যাবে। যেখানে কি আছে আমরা দেখতেছি ইজ, তো অটোমেটিক কি হবে, এখানে আমরা আরএন্ট লিখতে হবে, এবং এভরিওয়ানের পরিবর্তে দে লিখতে হবে। আর যদি এমন হয় নোবডি ট্রাস্ট আ লায়ার, সো এটাকে আমরা টেক কোশ্চেন করার সময় আমরা দেখতেছি এখানে ভার্বের সাথে এস বা এস আছে। তো আমরা যদি এত পেঁচালে না যাই, আমাদের এই টেবিলটা মাথায় রাখতে পারি যে এখানে একটা বলছিলাম যে ওয়ান যুক্ত আর বডি যুক্ত শব্দের ক্ষেত্রে ইজ আর, ওয়াজ হয়ে ওয়ার, হ্যাভ হয়ে যায় হ্যাজ, এবং ভার্বের সাথে এস বা এস কি হয়ে যায় ডু। এটা মাথায় রাখলেও পারি। আর যারা গ্রামাটিক্যালটা মাথা বুঝতে চাও যে এটা আসলে কেন হলো, তাদের জন্য এটা যে এখানে সাবজেক্ট হলো প্লুরাল, সাবজেক্ট যে প্লুরাল, যেহেতু এখানে সাবজেক্টে প্লুরাল, এখানে প্রনাউনটাও প্লুরাল বসবে। আর এইটাকে সেন্টেন্সটা এই প্লুরালের সাথে প্লুরাল ভার্বে বসে, যদিও সিঙ্গুলার আছে, তো সেক্ষেত্রে কি হবে, এখানে হবে দে। আর দেয়ার সাথে কখনো ডাজ বসে না, তো ডু বসাইতে হবে, এখানে কি বসবে, ডু। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, নো একটা নেগেটিভ শব্দ, টেক কোশ্চেনের ক্ষেত্রে নেগেটিভ শব্দ থাকলে এটাকে পজিটিভ করতে হবে, অর্থাৎ যেহেতু নট আছে আর নট ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপরে নিয়মটা হলো জিরান। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টে জিরান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টে লিখবো ইট। এখন অনেক ছাত্র আছে যারা জিরান বুঝে না, জিরানটা অনেকে বুঝে না, তাদের জন্য হলো জিরান হলো ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, যে নাউন এবং ভার্বের কাজ করে। আমরা এখানে জিরান এর বিস্তারিত অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করবো। এখন যেহেতু টেক কোশ্চেন করতেছি, আমরা টেক কোশ্চেনের জন্য যতটুকু জানা দরকার তাই জানি। জিরান হলো ভার্বের সাথে আইএনজি। আর কখনো যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে থাকে, সেক্ষেত্রে তার পরিবর্তে আমরা কি লিখবো, ইট লিখবো। যেমন আমরা যে বলি ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইজ, আমরা এখানে ইজটা লেখা নট লিখবো, ইজেন্ট। তারপরে ওয়াকিং আছে, এটা যারা বুঝি জিরান, যারা জিরান বুঝি না, জিরান কি এটা বুঝি না, তারা বুঝতেছি কি আছে, আইএনজি আছে। যেহেতু এখানে আইএনজি আছে, আমরা এই আইএনজি পরিবর্তে কি লিখবো, ইট লিখবো। দ্যাটস এনাফ। এভাবে আরো আছে। আমরা যেমন একসাথে আমরা দুইটা নিয়ম শিখতেছি, যেহেতু আমাদের সময় শর্ট। নাথিং ইজ, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, এটাকে আমরা টেক কোশ্চেন করার সময় প্রথমে আমরা ইজটাকে শেষে নেব। তারপরে যেহেতু নো আছে, নো যে কথা, নট কি অর্থ বহন করে, আমরা নট যুক্ত করতে হবে না। তারপর আমরা দেখতেছি কি
এখানে আইএনজি আছে, যেহেতু আইএনজি আছে আইএনজি পরিবর্তে আমরা কি লিখবো, ইট লিখবো। আমরা এই নিয়মটাকে আরো একটি নিয়মে লিখতে পারতাম যে সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং থাকলে ভার্বের সাথে সাবজেক্টটা ইট হয়, কিন্তু আমরা এখানে একসাথে সবাইকে একসাথে বুঝাচ্ছি। যেহেতু ওয়াকিং এর শেষে আইএনজি বসে, নাথিং এর শেষে আইএনজি বসে, তাহলে আমরা নতুন করে শিখতে হচ্ছে না। যে আমরা সবাই এটা মাথায় রাখবো যে ভার্বের শেষে আইএনজি কোনো ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত থাকলে তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। এখন যে রোজটা পড়বো তা মোটামুটি 90 থেকে 95% আমাদের বোর্ড পরীক্ষা আসে। তা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্সের দুইটা অংশ হয়। একটা হয় যেমন let us go to school। এই let us কথাটা থাকলে আমরা সরাসরি let us থাকলে আমরা কি ব্যবহার করব, shall we। let us থাকলে আমরা কি ব্যবহার করব, shall we। অনেক স্টুডেন্ট আছে let us বুঝে যে let us থাকলে স্যার let us থাকলে shall we বসে, কিন্তু পরীক্ষার মধ্যে তো let us তো আসলো না, let's আসলো, let's go to school। এখন কি করব, তো এটা কি করব, তো এটা আমরা জানতে হবে যে let us যে কথা, let us এর যে সংক্ষিপ্ত ফর্মটা আছে, এই সংক্ষিপ্ত ফর্ম কি লেটস। সো লেট বা let us এটা থাকলে আমরা যেমন 2 এ 2 এ 4 হয়, 4 এ 4 এ 8, 8 এ 8 এ 16, গুড অর্থ ভালো আর ব্যাড অর্থ খারাপ। যেভাবে আমরা মাথার ভিতরে আয়ত্ত আছে আমরা এটা মুখস্থ করে ফেলবো যে let us থাকলে কি হয়, shall we হয়, shall we। আর যদি লেটের সাথে আস না থাকে, অন্য কোনো সাবজেক্ট থাকে, যেমন লেট মি, লেট হিম, লেট দেম, এই ধরনের কোনো সাবজেক্ট থাকে, আমরা উইলিও লিখবো। যেমন বলি লেট মি ইট এ ম্যাঙ্গো, আমাকে একটি আম খেতে দাও। সো এখানে লেটের সাথে কি আছে, আস নাই। ওই আস ব্যতীত অন্য যে কোনো ধরনের সাবজেক্ট যদি অবজেক্টিভ ফর্ম এখানে থাকে, আমরা কি লিখবো, উইলিও বসাবো। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের আর কিছু নিয়ম আছে। যেমন আসলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত অনেক নিয়ম, টেকুশন কোশ্চেন অনেক নিয়ম হয়। অক্সিলারি ভার্ব গুলা ক্যান হয়, ক্যানট হয়, কুড নট হয়, অনেক ধরনের নিয়ম আছে। যেহেতু আমরা এসএসসি পরীক্ষার জন্য শিখতেছি, এত ডিটেলস পড়া দরকার নাই, শুধু কিভাবে পাস করা যায় তার জন্য শিখি। এখন অনেকে ইম্পারেটিভ সেন্টেন্স জানি না, যারা ইম্পারেটিভ সেন্টেন্স জানি না তাদের জন্য, ইম্পারেটিভ সেন্টেন্স যারা জানে না তাদের জন্য একটা মাত্র কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলো থাকলে আমরা বুঝে নেবো এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন সরাসরি ভার্ব দ্বারা শুরু হলে, যারা এটাও জানেন না ভার্ব দ্বারা যে সেন্টেন্স শুরু হয়েছে এটা যারা জানি না, তারা দেখবো এটা শুরুতে সাবজেক্ট নাই। সাবজেক্টের যে ফর্ম গুলা আই, উই, হি, সি, দে, এই ধরনের সাবজেক্ট থাকবে না, ভার্ব দ্বারা শুরু হবে। তারপরে শুরু হবে প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা সেন্টেন্সটা শুরু হবে। হয়তো সেন্টেন্সটা এমন হতে পারে ডু নট, অথবা এটা শর্ট ফর্ম হলো ডোন্ট, অথবা নেভার দ্বারা শুরু হয়। নেভার দ্বারা শুরু হয়। অনেক সময় কোনো উপদেশ দিতে আমরা অলওয়েজ ব্যবহার হতে পারে, মোটামুটি যে এখানে যে শব্দগুলো লিখলাম এই শব্দগুলো কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে আমরা ধরে নেবো এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকা মানে আমরা কি লিখবো, উইল ইউ। বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসে। যেমন আমি যদি বলি এই যে ডন্ট দিয়ে যদি আসে, যে ডন্ট টেল এ লাই। সো ডন্ট টেল এ লাই এটা কোন সেন্টেন্স, এটা একটা কোন সেন্টেন্স আছে কি এত কিছু জানার দরকার নাই, আমাদের যে শুরুতে ডন্ট আছে। সো যেহেতু ডন্ট আছে আমরা কি লিখবো, উইল ইউ। অনেকের এই সমস্যা হয় যে ডন্ট যেহেতু আছে আমরা ডন্ট লিখে লাই, না এমন না। সেন্টেন্স শুরুতে ভার্ব থাকলে, প্লিজ থাকলে, ডন্ট, নেভার, অলওয়েজ এই ধরনের শব্দগুলো থাকলে আমরা কি লিখবো, উইল ইউ লিখবো। ঠিক আছে, তারপর যে আমি বলি প্লিজ হেল্প মি, তো এখানে যদি প্লিজ আছে এখানে কি হবে, উইল ইউ বসবে। এবং আমরা যদি বলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ যেহেতু অলওয়েজ যেটা আছে মূলত ভার্ব দিয়ে শুরু থেকে অ্যাডভার্ব আছে, আর অ্যাডভার্ব অলওয়েজ থাকলে মনে করবে অ্যাডভার্ব রয়েছে, আমরা এখানে কি বসাবো, উইল ইউ। এই জিরাল রে
আমরা তো জানি যে ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিছু কিছু ভার্ব আছে যেগুলা ভার্ব দ্বারা শুরু হওয়া সত্ত্বেও সেন্টেন্সটা ইম্পারেটিভ না হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ঠিক তেমনি একটা সেন্টেন্স হলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেকে ভাবতে পারে স্যার এটা তো ভার্ব দ্বারা শুরু হয়েছে, এখানে উইল ইউ বসতে পারে। সো এখানে আমরা উইল ইউ ব্যবহার করব না। কারণ কি, আমরা এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হওয়ার পরে সেন্টেন্সের শেষে ইউ থাকে, তাহলে এখানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স না। ঠিক আছে, কারণ এই সেন্টেন্সের মনে মনে কি আছে, এখানে আই আছে। শুধু একমাত্র একটা সেন্টেন্সে থ্যাংক ইউ, মিস ইউ, সি ইউ, এই ধরনের আর কি যে ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হওয়ার পর যদি এখানে ইউ থাকে, সেই ক্ষেত্রে এগুলো মনে মনে আমরা এখানে কি থাকবে, আই বা উই থাকে। তো ওই ক্ষেত্রে আমরা টেক্সশনে লিখতে হবে কি ডোন্ট। যারা না পারি মুখস্থ করে নেবো যে থ্যাংক ইউ থাকলে, মিস ইউ থাকলে, অথবা সি ইউ, টক ইউ এমন ধরনের শব্দ থাকলে আমরা ডোন্টটাই লিখবো। আর যদি আমরা বুঝে শিখতে চাই যে এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্বের পরে ইউ আছে, ঠিক আছে। আর যেহেতু একবার ইউ আছে, তাহলে ওর সামনে কি ভার্বের পূর্বে কখনো আবার ইউ থাকতে পারে না। আই থ্যাংক ইউ হবে, কিন্তু ইউ থ্যাংক ইউ হয় না। তো সেক্ষেত্রে এখানে ডোন্ট ইউ হয়। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। টেক কোয়েশনে আরো নিয়ম আছে, আমরা পরবর্তী ক্লাসে টেক কোয়েশনের যে আরো ব্যতিক্রমের যে নিয়মগুলো আছে ওই ক্লাসগুলো আমরা ওইগুলো করাবো। আর আমরা প্রাথমিক টেক কোয়েশনের যে প্রাথমিক যে ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। সবাই ক্লাসটা কেমন লাগলো, আমার ক্লাসটা আছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউব যে চ্যানেল আছে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে যে ফেসবুক পেজ আছে ওই ফেসবুকে লাইক করবেন।